সালটা ছিল 2020 সাল। মধ্যপ্রদেশের একটি সাধারণ শহর। শীতের সকালের সেই শান্ত পরিবেশ হঠাৎ করেই বদলে যায় একটি রক্তক্ষয়ী ঘটনায়। সময় তখন বেলা 11:20। খাগুয়া বড়দা হাইওয়ে দিয়ে একটি গাড়ি ধীর গতিতে যাচ্ছিল স্থানীয় একটি মন্দিরের দিকে। গাড়ির ভেতরে ছিলেন বাবা এবং তার মেয়ে। মেয়েটির পরিচয় ছিল সাধারণের চেয়ে একটু আলাদা। তিনি ছিলেন আইনের একজন রক্ষক, মধ্যপ্রদেশের পুলিশের একজন কনস্টেবল। তার বাবা অত্যন্ত যত্ন সহকারে মেয়েটিকে নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। অবশ্য মন্দিরে যাওয়ার একটি তাদের পারিবারিক কারণও ছিল, কিন্তু সেই যাত্রার পথে যে এমন কিছু ঘটবে তা তারা কল্পনাও করতে পারেনি। গাড়িটি যখন মহাসড়কের একটি ফাঁকা জায়গায়, ঠিক তখনই দ্রুত একটি মোটরসাইকেল এসে তাদের পথ আটকে দাঁড়ায়। বাইক থেকে নেমে আসা যুবকটির বয়স 25 বছরের উপরে। সাধারণ পোশাক পরা সেই যুবকের চোখে ছিল এক অদ্ভুত জেদ। হঠাৎ এভাবেই পথ আটকাতে দেখে মেয়েটির বাবা বেশ অবাক হয়ে গিয়েছিলেন। তিনি ভেবেছিলেন হয়তো সাধারণ কোনো বিষয় নিয়ে ছেলেটি কথা বলতে চায়, কিন্তু সেই যুবকের মনে ছিল অন্য কিছু। যুবকটি ধীর পায়ে গাড়ির জানালার কাছে এসে দাঁড়ায়। কোনো কথা নেই, কোনো চিৎকার নেই, সবকিছু যেন এক মুহূর্তের জন্য থমকে গিয়েছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই নিজের কোমরে লুকিয়ে রাখা একটি দেশি পিস্তল বের করে সে লক্ষ্য স্থির করে সে সরাসরি মেয়েটির ঘাড় লক্ষ্য করে দেয়। এরপরে মেয়েটি রক্ত অবস্থায় গাড়ির সিটের উপর লুটিয়ে পড়ে। কিন্তু ঘটনার ভয়াবহতা তখনও বাকি ছিল। উপস্থিত মানুষজন দেখলেন যুবকটি পালানোর কোনো চেষ্টাই করল না, বরং সে এক মুহূর্তের জন্য মেয়েটির নিথর শরীরের দিকে তাকিয়ে রইল এবং তারপরে কোনো চিন্তা না করেই বন্দুকের নল নিজের বুকের দিকে ঘুরিয়ে নিল। এবং পরের গুলিতে যুবকটিও রক্ত অবস্থায় রাস্তায় আছড়ে পড়ল। রাস্তার দুই পাশে তখন মানুষের ভিড়। সবার মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কেন এই যুবকটি প্রকাশ্যে দিবালোকে একজন মহিলা পুলিশকে মেরে ফেলতে চাইল? আর কেনই বা সে নিজের জীবনের মায়া ত্যাগ করে নিজেকেও শেষ করে দিতে চাইল? এই ঘটনার পেছনে কি কেবল রাগ ছিল, নাকি লুকিয়ে ছিল এমন এক রহস্য যা কেবল রক্ত দিয়েই শেষ হওয়া সম্ভব ছিল? ওয়েলকাম, আমি শাহিদ। প্রিয় দর্শক, আপনারা হয়তো নিয়মিত কোনো না কোনো ক্রাইম স্টোরি শোনেন, কিন্তু আপনারা সচরাচর যে ধরনের গল্প শুনতে অভ্যস্ত, আজকের এই ঘটনাটি তার চেয়ে একদমই আলাদা। কারণ এর পরতে পরতে লুকিয়ে আছে এমন কিছু সত্য যা শুনলে আপনিও শিউরে উঠবেন। একজন আইনের রক্ষক যখন নিজেই নিজের অজান্তে এক ভয়ঙ্কর মায়াজালে জড়িয়ে পড়ে, তখন তার পরিণতি যে কি হতে পারে তা কল্পনা করাও কঠিন। আর আপনারা এখন যা দেখছেন, এখানেই কিন্তু এই ঘটনার সমাপ্তি নয়। আপনারা যদি ভিডিওটির সাথে আরও কিছু সময় থাকেন, তাহলেই বুঝতে পারবেন যে এই ঘটনার আড়ালে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর ষড়যন্ত্রের গল্প। এমন একটা টুইস্ট এখানে অপেক্ষা করছে যা আপনার চিন্তাধারাকে পুরোপুরিভাবে বদলে দেবে। সম্পর্কের সমীকরণ কিভাবে রক্তের নেশায় বদলে যায় তা আজ আপনাদের সামনে আসবে। তো যাই হোক, প্রতিবারের মতো এবারও আপনাদেরকে বলছি, যারা এখনো পর্যন্ত আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখছেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না। তো চলুন জেনে নেওয়া যাক আসলে সেই গুলিবিদ্ধ দুজনের সঙ্গে পরবর্তীতে ঠিক কি হলো। তারা কি আসলেই বেঁচে থাকবে নাকি? চলুন জেনে নেওয়া যাক। হাইওয়ের সেই রক্তাক্ত ঘটনার পরেই স্থানীয় মানুষজন পুলিশকে খবর দেয়। খবর পাওয়ার সাথে সাথেই পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে হাজির হয়। অবস্থা বেগতিক দেখে পুলিশ আর এক মুহূর্ত সময় নষ্ট করে দ্রুত তারা সেই রক্তাক্ত দুটি দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়ে দেয়। আইনের চোখে যে গুলি চালিয়েছে সে স্পষ্টভাবে দোষী, কিন্তু একই সাথে আইনের একটি মানবিক দিকও রয়েছে। আইন অনুযায়ী অপরাধী হোক বা নিরপরাধ, যে কোনো মুমূর্ষ মানুষকে আগে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলাটা সবার আগে জরুরি। তাই সেই যুবকটির ওপরেও মানুষের চরম ক্ষোভ থাকলেও তাকে পল্লবীর মতো হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে দুজনের অবস্থা ছিল অত্যন্ত আশঙ্কাজনক। পল্লবীর ঘাড়ের অপারেশন এবং যুবকের বুকের ক্ষত সারিয়ে তোলা চিকিৎসকদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কিন্তু বেশ কিছুদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর অবশেষে তারা বিপদমুক্ত হয়।
প্রায় 1 সপ্তাহ নিবিড় চিকিৎসার পর পল্লবী সুস্থ হয়ে ওঠেন এবং হাসপাতাল থেকে তাকে ডিসচার্জ করে দেওয়া হয় এবং পল্লবী ফিরে যায় তার নিজের বাড়িতে, নিজের চেনা পরিবেশে। কিন্তু সেই যুবকটির ক্ষেত্রে বিষয়টি ছিল একেবারেই আলাদা। চিকিৎসায় সুস্থ হয়ে গেলেও হাসপাতাল থেকে তার বাড়ি ফেরার কোনো পথ খোলা ছিল না। তার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে ডিসচার্জ করা হয় ঠিকই, কিন্তু দরজার বাইরে তখন পরিবারের বদলে তার জন্য অপেক্ষা করছিল পুলিশ বাহিনী। হাসপাতাল থেকে বের হওয়া মাত্রই তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। যেহেতু সে একজন পুলিশ কর্মীর উপর মরণঘাতী হামলা চালিয়েছে এবং বেআইনি অস্ত্র ব্যবহার করেছে, তাই তার বিরুদ্ধে খুনের চেষ্টা এবং আর্মস অ্যাক্ট এর মতো গুরুতর ধারায় মামলা দায়ের করা হয়। সুস্থ হওয়ার পর যুবকটির ঠাঁই হয় অন্ধকার জেলখানায়। কিন্তু এখানেই কি গল্পের শেষ? অপরাধী জেলে চলে গেল আর পল্লবী তার স্বাভাবিক জীবনে ফিরে এলো। সবকিছুই কি এতটা সহজ ছিল? না, অতটাও সহজ ছিল না। তো চলুন জেনে নেওয়া যাক। সময়টা ছিল 2022 সাল। দীর্ঘ 2 বছর জেল খাটার পর অবশেষে আদালত থেকে জামিন পায় সেই যুবক। তবে জেল থেকে বের হওয়ার পেছনে আদালতের কিছু কঠিন শর্ত ছিল। বিচারক পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন সে কোনোভাবেই মেয়েটির সাথে যোগাযোগ করতে পারবে না এবং তাকে কোনোভাবে বিরক্ত করতে পারবে না। ছাড়া পাওয়ার পর অবশ্য শুরুতে কয়েক মাস সেই যুবক এই নিয়মগুলো মেনে চলেছিল, কিন্তু যে পুরনো পাগলামি তাকে তাড়া করে বেড়াতো তা তাকে আর স্থির থাকতে দিল না। সে যে কোনো উপায়ে মেয়েটির সঙ্গে একবার কথা বলার সুযোগ খুঁজতে থাকে। অবশেষে সে একদিন মেয়েটির মুখোমুখি হয়। তবে এবারের দেখা হওয়াটা হাইওয়ের সেই ভয়ঙ্কর দিনের মতো ছিল না। যুবকের চোখে ছিল এবার সেই অপরাধবোধের এক প্রায়শ্চিত্তের কান্না। সে মেয়েটির সামনে একেবারে ভেঙে পড়ে এবং নিজের ভুলের জন্য বারবার ক্ষমা চাইতে থাকে। সে বারবার মেয়েটিকে বোঝানোর চেষ্টা করে যে সে জেদের বশে সে কত বড় একটা অন্যায় করে ফেলেছে। আর এখানেই ঘটে এই গল্পের সেই অবিশ্বাস্য এবং অদ্ভুত মোড়। মেয়েটি একজন পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও এবং তার শরীরে সেই গুলির দাগ তাকে সেই পিছনের দিনগুলোর কথা মনে করিয়ে দেওয়ার সত্ত্বেও তার মনটা আস্তে আস্তে নরম হতে শুরু করে। কেন একজন মানুষ তাকে মেরে ফেলতে চাওয়া অপরাধীর প্রতি মায়া অনুভব করে তা বোঝা কঠিন, কিন্তু মেয়েটির ক্ষেত্রে ঠিক সেটাই ঘটেছিল। যুবকটির সেই কান্না আর বদলে যাওয়া প্রতিশ্রুতি মেয়েটির মনে এক গভীর প্রভাব ফেলে। খুব গোপনে তাদের মধ্যে আবার কথাবার্তা শুরু হয়। যে মানুষটি তাকে একদিন চিরতরে শেষ করে দিতে চেয়েছিল সেই মানুষের ভেতরেই মেয়েটি নতুন করে ভালোবাসা খুঁজে পেতে শুরু করে। তারা দুজনেই যেন সেই রক্তক্ষয়ী অতীতটাকে ভুলে গিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে থাকেন। এরপরে সমাজ এবং পরিবারের চোখ এড়িয়ে তৈরি হয় এক নতুন গোপন সম্পর্ক। এরপরে আসে 2024 সালের সেপ্টেম্বর মাস। রাত তখন বেশ গভীর। হাইওয়ের শুনশান রাস্তা দিয়ে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল। বাইকের আরোহী ছিলেন একজন পুরুষ, কিন্তু আপনি জানলে অবাক হবেন এই আরোহী আর কেউ নন, তিনি ছিলেন একজন পুলিশ অফিসার। তবে সেই রাতে তখন তিনি ডিউটিতে ছিলেন না। আর ঠিক সেই মুহূর্তেই পিছন থেকে ধেয়ে আসছিল একটি সাদা রঙের গাড়ি। গাড়ির ভিতরে ছিলেন সেই মেয়েটি এবং সেই যুবক। হাইওয়ের নির্জনতায় হঠাৎ করেই পিছনের সেই গাড়িটি তাদের গতি বাড়িয়ে দেয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি পিছন থেকে সেই মোটরসাইকেল আরোহীকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কাটি এতটাই ভয়াবহ ছিল যে বাইক আরোহী ছিটকে পড়ে এবং গাড়ির নিচে চলে যান এবং বেশ কয়েক মিনিট পর্যন্ত পিচের রাস্তার উপরে ঘষতে ঘষতে যায়। ঘটনাস্থলে নিথর হয়ে যায় সেই পুলিশ অফিসারের দেহ। তবে আশ্চর্যের বিষয় হলো এই ঘটনার পরেও সেই মেয়েটি এবং যুবক পালানোর চেষ্টা করেন, বরং তারা সরাসরি থানায় গিয়ে হাজির হয়। সেখানে তারা পুলিশকে গিয়ে জানায় যে অন্ধকারে অসাবধানতাবশত তাদের গাড়ির সাথে একটি দুর্ঘটনা ঘটে গেছে। আপাত দৃষ্টিতে একে একটি সাধারণ পথ দুর্ঘটনা বলে মনে হলেও পুলিশের তদন্তে বেরিয়ে আসে অন্য এক চাঞ্চল্যকর তথ্য। প্রিয় দর্শক, এখানে এসেই বড় একটি প্রশ্নের জন্ম নেয়। আপনাদের কি মনে হয়, এটি কি সত্যি কেবল একটি অনিচ্ছাকৃত দুর্ঘটনা ছিল, নাকি এর আড়ালে লুকিয়ে ছিল নিখুঁতভাবে ছক কষা কোনো সুপরিকল্পিত খুন?
আর সবথেকে বড় রহস্য হলো, যাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলা হলো সেই পুলিশ অফিসারটি আসলে কে, আর কেনই বা একজন অপরাধীর সঙ্গে হাত মিলিয়ে পল্লবী নিজেরই সহকর্মীকে সরিয়ে দেওয়ার এই ভয়ানক সিদ্ধান্ত নিল। এই সব প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের ফিরে যেতে হবে কয়েক বছর আগে। দেখতে হবে কিভাবে শুরু হয়েছিল এই ত্রিকোণ প্রেমের মরণ খেলা। তো চলুন ফিরে যাওয়া যাক অতীতে। মেয়েটির নাম ছিল পল্লবী। পল্লবী ছোটবেলা থেকেই ছিল খুব মেধাবী এবং অসম্ভব জেদি। তবে তার জেদ ছিল নিজের পায়ে দাঁড়ানোর জন্য। পড়াশোনায় ভালো পল্লবী যখন বড় হচ্ছিল তখনই সে মনে মনে ঠিক করে নেয় যে তাকে পুলিশের পোশাকেই নিজের পরিচয় তৈরি করতে হবে। 2017 সাল থেকে 2018 সালের কথা। মধ্যপ্রদেশ পুলিশে যখন কনস্টেবল পদের নিয়োগ শুরু হয়, পল্লবী নিজের সবটুকু উজাড় করে দিয়ে প্রস্তুতি নিতে শুরু করে। আর সেই অদম্য জেদি বিফলে যায়নি তার। সব বাধা পেরিয়ে সে মধ্যপ্রদেশের পুলিশের একজন কনস্টেবল হিসাবে চাকরিতে যোগ দেয়। কিন্তু কে জানতো যে পোশাক তাকে সম্মান দিয়েছিল সেই পোশাকের আড়ালেই তার জীবন এক জটিল মোড়ে গিয়ে দাঁড়াবে। আর ঠিক এখান থেকেই পল্লবীর জীবনে আসে সেই যুবক, অর্থাৎ করণ ঠাকুর। করণও ছিল সেই ধার জেলারই বাসিন্দা। তবে পল্লবীর সঙ্গে তার পার্থক্য ছিল অনেক, কারণ পড়াশোনায় খুব একটা এগোতে পারেনি সে। নবম এবং দশম শ্রেণীর পরেই তার স্কুল ছেড়ে দিতে হয় তাকে। ছোটবেলা থেকেই করণ ছিল কিছুটা অস্থির এবং একরোখা স্বভাবের। শুরুতে সে ছোটখাটো ফলের ব্যবসা শুরু করলেও তার মনে কোনো শান্তি ছিল না। পল্লবীর সঙ্গে করণের তখন দেখা হয় যখন পল্লবী পুলিশের কাজে কর্মরত ছিলেন। পল্লবী তখন সেখানে ডিউটির কাজে আসতো, আর করণও কোনো দরকারে সেখানে যেত। আর এভাবেই সাধারণ আলাপ থেকে শুরু হয় তাদের পরিচয়। পল্লবীর ব্যক্তিত্ব আর চলাফেরা খুব অল্প সময়েই করণের মনে জায়গা করে নেয়। করণ পল্লবীর প্রেমে পড়ে যায়, কিন্তু সেই প্রেম সাধারণ সম্পর্কের মতো ছিল না। করণের কাছে পল্লবী ছিল একটি নেশার মতো, কিন্তু পল্লবীর কাছে করণ ছিল বন্ধুত্বের একটি সম্পর্কের মতো। পল্লবী হয়তো বুঝতেই পারেনি যে পুলিশ লাইনের সেই সাধারণ আলাপই একদিন তাকে হাসপাতালের বিছানা আর আদালতের কাঠগড়া পর্যন্ত টেনে নিয়ে যাবে। এরপর আসে সেই বিশেষ দিন। করণ পল্লবীর কাছে তার মনের কথা খুলে বলে। সে জানায় সে পল্লবীর সঙ্গে বিয়ে করতে চায় এবং সারা জীবন তার সঙ্গেই জীবন কাটাতে চায়। কিন্তু পল্লবী করণের সেই প্রস্তাবকে খুব একটা গুরুত্ব দেয়নি, কারণ পল্লবীর কাছে করণ ছিল শুধুই একজন ভালো বন্ধু। সে সরাসরি করণকে জানিয়ে দেয় যে তারা বন্ধু হিসাবেই আছে এবং সেটাই থাকা ভালো। এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। এদিকে পল্লবীর বাবা দিলীপ সোলাঙ্কি মেয়ের ভবিষ্যতের কথা ভেবে তার জন্য একজন যোগ্য পাত্র খুঁজতে শুরু করে এবং খুব দ্রুতই তিনি পল্লবীর জন্য মনের মতো একজন পাত্রও পেয়ে যান। ছেলেটি ইন্দোরের বাসিন্দা এবং একটি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি করে। পল্লবীও এই বিয়েতে সম্মতি দিয়ে দেয়। বিয়ের সব কথাবার্তা চূড়ান্ত হওয়ার পর তারিখ ঠিক করা হয় 2 ডিসেম্বর 2020। খুশির আমেজে পরিবারে বিয়ের তোড়জোড় শুরু হয়। নিয়ম অনুযায়ী বিয়ের নিমন্ত্রণ কার্ড ছাপানো হয় এবং পারিবারিক প্রথা মেনে ঠিক হয় যে বিয়ের প্রথম কার্ডটি কুলুম দেবীকে অর্পণ করা হবে। এবং সেই কল্পনা অনুযায়ী পল্লবী তার বাবা দিলীপ সোলাঙ্কির সাথে গাড়িতে করে মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়। আর তাদের সাথেই ছিল সেই আমন্ত্রণ পত্রটি। কিন্তু তারা কল্পনাও করতে পারেনি যে এই আনন্দময় যাত্রার পথেই এক ভয়ঙ্কর বিপদ তাদের জন্য ওত পেতে আছে। মন্দির থেকে ফেরার পথে খান্ডুয়া বড়দা হাইওয়ে হঠাৎ করে একটি মোটরসাইকেল তাদের পথ আটকে দাঁড়ায়। আর সেই বাইকের চালক আর অন্য কেউ নয়, স্বয়ং করণ। তারপরে যা ঘটেছিল সেটা কিন্তু আমি আপনাদেরকে আগেই বলেছি। প্রিয় দর্শক, এবার আমরা গল্পের সেই অংশে প্রবেশ করছি যেখানে সম্পর্কের সমীকরণ সব হিসেব পাল্টে দেয়। জেল থেকে ছাড়া পাওয়ার পর করণের মনে পল্লবীকে ফিরে পাওয়ার জেদ আরও বেড়ে যায়। তবে এবার সে হিংস্র নয়, বরং আবেগকে অস্ত্র হিসাবে ব্যবহার করে। সে বারবার পল্লবীর কাছে গিয়ে কান্নাকাটি করে এবং নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চায়। পল্লবীর মনে করণের জন্য মায়া তৈরি হয় এবং এক অবিশ্বাস্য পরিস্থিতির সৃষ্টি হয়। নিজের খুনিকেই আবার ভালোবেসে ফেলেন তিনি। অবশ্য পল্লবী জানতো যে তার বাবা কোনোভাবেই এই সম্পর্ক মেনে নেবেন না, তাই শুরুতে সে এই সম্পর্কের বিষয়টি গোপন রাখার চেষ্টা করে। কিন্তু পল্লবী একসময় ঠিক করে নেয় যে সে তার বাবার সঙ্গে এই বিষয়ে সরাসরি কথা বলবে। তবে সেই প্রত্যাশিতভাবেই তার বাবা দিলীপ সোলাঙ্কি
এই সম্পর্কের তীব্র বিরোধিতা করেন। যে ছেলেটি তার মেয়ের জীবন কেড়ে নিতে চেয়েছিল তাকে আবার গ্রহণ করা তার পক্ষে অসম্ভব ছিল। কিন্তু পল্লবী ছিল নিজের সিদ্ধান্তে অনড়। তারিখটা ছিল 2022 সালের মাঝামাঝি সময়। পল্লবী সিদ্ধান্ত নেয় সে তার পরিবারের অমতেই কারানের সঙ্গে থাকা শুরু করবে। সেই সময় পল্লবী রাজগড় জেলার পাচর এলাকার একটি ডিউটির কাজে ছিলেন। সেখানে তাকে একটি সরকারি কোয়ার্টারও দেওয়া হয়। কিন্তু পল্লবী তার বাবাকে এক প্রকার চ্যালেঞ্জ জানিয়েই সেই সরকারি কোয়ার্টারে কারণের সঙ্গে সংসার শুরু করে। কোনো বিয়ে বা সামাজিক অনুষ্ঠান ছাড়াই তারা এক ছাদের নিচে থাকা শুরু করে। শুরুতে সবকিছু ঠিকঠাক মনে হলেও খুব দ্রুতই তাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে শুরু করে। কারণ কারণ বেশি পড়াশোনা করেনি এবং তার বেশি স্থায়ী কোনো রোজগারও ছিল না। অন্যদিকে পল্লবী ছিল একজন দায়িত্বশীল এবং পুলিশ কর্মকর্তা। এই সম্পর্কের ভিতরে থাকতে থাকতেই কারণের সেই পুরনো একরোখা স্বভাব আর সন্দেহ করার মানসিকতা আবার মাথা চাড়া দিয়ে ওঠে। দুজনের মধ্যে প্রায় তুচ্ছ বিষয় নিয়ে প্রচণ্ড ঝামেলা হতে থাকে। পল্লবী ধীরে ধীরে বুঝতে পারে যে যাকে সে বদলে গেছে ভেবেছিল, কিন্তু সে আসলে ভেতরে ভেতরে আগের মতোই রয়ে গেছে। সম্পর্কের তিক্ততা এতটাই বেড়ে যায় যে 2024 সালের শুরুর দিকে তারা একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। এরপরে কারণও পল্লবীর কোয়ার্টার ছেড়ে বেরিয়ে যায় এবং নিজের পরিবারের কাছে ফিরে গিয়ে এক প্রকার জেদ থেকেই অন্য একটি মেয়ের সঙ্গে বিয়ে করে ফেলে। কারণের বিচ্ছেদের পর পল্লবী যখন নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই তার জীবনে প্রবেশ ঘটে সাব ইন্সপেক্টর দীপঙ্কর গৌতম। রাজগড় জেলার পাচর থানায় ডিউটি করার সময় দীপঙ্করের সাথে পল্লবীর পরিচয় হয়। দীপঙ্কর ছিল পল্লবীর সিনিয়র এবং একজন দক্ষ পুলিশ অফিসার। ব্যক্তিগত জীবনের দিক থেকে দীপঙ্কর ছিলেন বিবাহিত এবং তার দুটি সন্তানও ছিল। কিন্তু একই থানায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সুবাদে দীপঙ্কর আর পল্লবীর মধ্যে এক গভীর সম্পর্ক তৈরি হয়। পল্লবী তখন কারণের সাথে কাটানো সেই তিক্ততা ভুলে একটু মানসিক শান্তি খুঁজে বেড়াচ্ছিল। আর সেই দীপঙ্করের শান্ত স্বভাব আর তাকে আগলে রাখার মানসিকতা পল্লবীকে খুব দ্রুত তার প্রতি আকৃষ্ট করে ফেলে। অবশ্য পল্লবী জানতো যে দীপঙ্কর বিবাহিত এবং তার একটি সাজানো সংসারও রয়েছে, কিন্তু তা সত্ত্বেও সে তার সম্পর্কের মায়া ত্যাগ করতে পারেনি। পল্লবী নিজেই এই সম্পর্কে পুরোপুরিভাবে রাজি ছিল এবং সে দীপঙ্করের সঙ্গে মানসিকভাবে জড়িয়ে পড়ে। অবশ্য তাদের এই ঘনিষ্ঠতা থানার ভিতরেও একসময় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। পল্লবী ভেবেছিল দীপঙ্করের মতো একজন পরিণত মানুষ তার জীবনে স্থিরতা নিয়ে আসবে, কিন্তু এই সম্পর্কের কথা একসময় জানাজানি হতে শুরু করে। এদিকে পল্লবী যখন দীপঙ্করের সঙ্গে নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছিল, ঠিক তখনই সেই পুরনো ছায়া অর্থাৎ করণ ঠাকুর আবার ফিরে আসে। যদিও করণ তখন এক অন্য নারীকে বিয়ে করে সংসার শুরু করেছিল, কিন্তু পল্লবীর জীবনে অন্য কোনো পুরুষের উপস্থিতি সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। করণের ভিতরে সেই পুরনো প্রতিহিংসা আর সেই দখলদারিত্বের মানসিকতা আবার জেগে ওঠে এবং সে পল্লবী আর দীপঙ্করের উপর গোপনে নজর রাখতে শুরু করে। সে কোনোভাবেই সহ্য করতে পারছিল না যে মেয়েটির জন্য সে জেল খেটেছে আজ সে অন্য একজনের সঙ্গে সুখে আছে। একদিকে পল্লবীর সঙ্গে দীপঙ্করের ঘনিষ্ঠতা বাড়ছিল, আর অন্যদিকে অন্ধকার থেকে সবকিছুর উপর নজর রাখছিল করণ ঠাকুর। যদিও করণ অন্য একজনের বিয়ে করেছিল, কিন্তু পল্লবীর প্রতি তার সেই টান, পুরনো সেই অধিকার মোটেও সে কমাতে পারেনি। একসময় করণ সরাসরি পল্লবীর সঙ্গে যোগাযোগ করে, কিন্তু শুরুতে পল্লবী কিছুটা দোটানায় থাকলেও শেষ পর্যন্ত করণের সঙ্গে আবার কথা বলা শুরু করে এবং এখান থেকেই শুরু হয় এক অদ্ভুত আর ভয়ঙ্কর পরিস্থিতি। একদিকে পল্লবী দীপঙ্করের সঙ্গে সম্পর্কে ছিল, আর অন্যদিকে সে গোপনে করণ ঠাকুরের সাথেও যোগাযোগ রাখছিল। এদিকে করণ পল্লবীকে বোঝাতে শুরু করে যে দীপঙ্কর বিবাহিত এবং তার সন্তান রয়েছে, তাই সে কখনোই পল্লবীকে পুরোপুরিভাবে নিজের করে নেবে না। করণের এই প্ররোচনায় পল্লবীর মনে দীপঙ্করের বিরুদ্ধে এক ধরনের ক্ষোভ জন্ম নিতে থাকে। শেষ পর্যন্ত পল্লবী আর করণ আবার এক হয়ে যায়, কিন্তু এবারের মিলন ছিল প্রতিশোধ আর ষড়যন্ত্রের। তারা দুজনে মিলে সিদ্ধান্ত নেয় যে তাদের সম্পর্কের মাঝখানের সবথেকে বড় বাধা দীপঙ্কর, আর সেই বাধাকেই চিরতরে সরিয়ে দেওয়ার জন্য তারা এক ঠান্ডা মাথার খুনের পরিকল্পনা করে। পল্লবীর নিজের ডিপার্টমেন্টের লোক হওয়া সত্ত্বেও নিজের সিনিয়রের বিরুদ্ধে এই ষড়যন্ত্রে সে লিপ্ত হয়ে যায়।
তারা ঠিক করে যে দীপঙ্করকে এমনভাবে শেষ করতে হবে যাতে কেউ সন্দেহ করতে না পারে। আর তারা এই ষড়যন্ত্রের হিসাবেই কোনো আগ্নেয় অস্ত্র নয়, বরং তারা বেছে নেয় একটি দুর্ঘটনার ছক। পরিকল্পনা অনুযায়ী ঠিক হয়ে যায় যে দীপঙ্কর যখন ডিউটি শেষে একা বাইক নিয়ে ফিরবে তখন তাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলা হবে, যাতে পুলিশ এবং সাধারণ মানুষ ভাবে যে এটা একটা সড়ক দুর্ঘটনা। এরপরে পল্লবী নিজেই দীপঙ্করের ডিউটির সময় এবং তার গতিবিধির উপর নজর রাখা শুরু করে এবং তার সমস্ত তথ্য করণের কাছে পৌঁছে দিতে থাকে। করণের কাজ ছিল একটি গাড়ি জোগাড় করা এবং সঠিক সুযোগ বুঝে দীপঙ্করকে ধাক্কা মারা। 2024 সালের 10ই সেপ্টেম্বর, আর সেই দিনেই ঘনিয়ে আসে সেই অভিশপ্ত রাত। পল্লবী আর করণ তাদের চূড়ান্ত পরিকল্পনা বাস্তবায়নের জন্য তৈরি হয়ে যায়। হাইওয়ের সেই নির্জন অন্ধকারে তারা ওত পেতে বসে থাকে দীপঙ্করের জন্য। দীপঙ্কর যখন মোটর বাইক নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন করণ সজোরে তাকে পিছন থেকে ধাক্কা মারে। মনে পড়ছে কি আপনাদের সেই ঘটনাটা? আমি জানি আপনাদের মনে আছে। তো যাই হোক, দীপঙ্কর ছিটকে পড়লে তার শরীরের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয় এবং এরপরেই শুরু হয় তাদের সুপরিকল্পিত সেই দ্বিতীয় নাটকের অংশ। তারা পালিয়ে না গিয়ে সরাসরি থানায় গিয়ে হাজির হয় এবং সেখানে তারা পুলিশকে জানায় যে অন্ধকারের ভিতরে হাইওয়ে দিয়ে আসার সময় অসাবধানতাবশত একটি মোটরসাইকেলের সাথে তাদের গাড়ির ধাক্কা লেগেছে এবং এটি একটি নিছক দুর্ঘটনা। অবশ্য পল্লবী নিজে পুলিশ কর্মী হওয়ায় প্রথম দিকে তার কথায় পুলিশ খুব একটা সন্দেহ করেনি। সাধারণ সড়ক দুর্ঘটনা ডায়েরি করে সেই রাতে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং তারা বাড়িতে ফিরে যায়। কিন্তু দীপঙ্কর একজন সাব ইন্সপেক্টর হওয়ায় পুলিশ বিভাগে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয় এবং তদন্ত শুরু করা হয়। এবং ঠিক কয়েকদিন তদন্ত করার পরেই পুলিশের হাতে আসে সেই চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ, যা দেখে সেখানে উপস্থিত পুলিশ অফিসাররাও চমকে ওঠে। ফুটেজে দেখা যায় গাড়িটি কোনোভাবেই অনিয়ন্ত্রিত ছিল না, বরং দীপঙ্করের বাইকটি দেখার পর গাড়ির গতি নাটকীয়ভাবে বাড়িয়ে দেওয়া হয়েছিল এবং অত্যন্ত নিখুঁত নিশানায় তার পেছন থেকে ধাক্কা মারা হয়েছিল। এমনকি ধাক্কা মারার পর গাড়িটি থামানোর কোনো চেষ্টাই করা হয়নি, বরং দীপঙ্করের শরীরের উপর দিয়ে চাকা তুলে দেওয়া হয়েছিল। তদন্তে আরও একটি বড় সূত্র উঠে আসে। পুলিশ দেখতে পায় দুর্ঘটনার আগে এবং পরে পল্লবী আর করণের মধ্যে অস্বাভাবিকভাবে ফোনে কথা হয়েছিল। যে করণের সঙ্গে পল্লবীর সম্পর্কের তিক্ততা ছিল বলেই সবাই জানতো, তার সাথে পল্লবীর এই গোপন যোগাযোগ পুলিশের মনে সন্দেহের দানা বাঁধতে সাহায্য করে। এরপরে পুলিশ পল্লবী এবং করণকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে। শুরুতে পল্লবী নিজেকে নির্দোষ বলে দাবি করলেও করণের সাথে কল ডিটেলস এবং সিসিটিভি ফুটেজের অকাট্য প্রমাণ তার সামনে রাখলে পল্লবী বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। জেরার মুখে একসময় তারা দুজনেই স্বীকার করে নেয় যে এটি কোনো দুর্ঘটনা নয়, বরং এটি ছিল দীপঙ্করকে সরিয়ে দেওয়ার এক ঠান্ডা মাথার নীল নকশা। তদন্তের শেষে পুলিশ যখন নিশ্চিত হয় যে পল্লবী এবং করণ মিলেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এরপরে তাদের দুজনকেই গ্রেপ্তার করা হয়। প্রিয় দর্শক, পল্লবী সোলাঙ্কির এই ঘটনা আমাদের সমাজকে এক কঠিন বাস্তব আর সতর্কতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। আবেগ যখন অন্ধ হয়ে যায় এবং প্রতিশোধের নেশা যখন বিচার বুদ্ধিকে গ্রাস করে, তখন একজন রক্ষকও অবলীলায় ভক্ষক হয়ে উঠতে পারে। ক্ষণিকের জেদ বা ভুল সম্পর্কের টান কিভাবে তিনটি সাজানো জীবন আর পরিবারকে ধ্বংস করে দিতে পারে, এই ঘটনায় তার জলজান্ত একটি প্রমাণ। একটা কথা সবসময় আমাদের মনে রাখা উচিত, অপরাধ করে পার পাওয়া গেলেও আইনের হাত থেকে নিস্তার পাওয়া প্রায় অসম্ভব। তো প্রিয় দর্শক, আজকের এই ঘটনা এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন এবং অন্যকে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নেবেন।